বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই পরিস্থিতিটা বুঝতে গেলে আমরা এখানে কিভাবে এসে পৌঁছালাম এবং সাথে আমাদের কি ধরনের অপরচুনিটি বা চ্যালেঞ্জ নিয়ে আমরা এই জায়গায় আসলাম সেটা একটু বোঝাতে দরকার আছে। আমি শুরু করি এটা বলি যে অর্থনীতি আহ, গত 4 মাসে, আজকে বোধহয় 4 মাস কমপ্লিট হলো, এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই 4 মাসে আশা জাগানোর মতো বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমি বলবো। কিন্তু তার সাথে সাথে আহ, চলমান, কয়েক বছর ধরে চলমান কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো এখনো শেষ হয়ে যায়নি। আর তার সাথে গত 4 মাসে নতুন করে কিছু কনসার্ন, সেটারও উৎপত্তি হয়েছে। সুতরাং আমরা মোটামুটি একটা ভালো খারাপ বা ভালো এবং উদ্বেগ এই দুটো মিলিয়েই আছি। তো আমি প্রথমেই বলি, এটা বুঝতে গেলে যে এই 5ই অগাস্টে যখন পরিবর্তনটা হলো, 8ই অগাস্টে সরকার দায়িত্ব নিল, কি প্রেক্ষিতে দায়িত্বটা নিয়েছে, অর্থনৈতিক এবং তার সাথে রাজনৈতিক প্রেক্ষিতটা। দেখেন, এটা নিয়ে তো আর আমাদের কারোই দ্বিমত নাই যে 5ই অগাস্টের আগে 10 থেকে মানে আওয়ামী লীগের শেষ 10টা বছর বিশেষ করে সেখানে অর্থনীতি এবং অর্থনীতির সাথে যুক্ত যে নীতি নির্ধারণী মেকানিজম এবং নীতি নির্ধারণী ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, এটা ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে। আমি যদি একটু বলি, আমাদের তো মেইন যেটা হয়েছে, প্রাতিষ্ঠানিক যে আমাদের কাঠামোগুলো, এগুলো কিন্তু গত 8-10 বছরে একেবারে ভেঙে পড়েছে। সেটা একদিকে যেমন মানে গণতন্ত্রের সাথে যুক্ত, সুশাসনের সাথে যুক্ত, যেমন ইলেকশন এবং ইলেকটোরাল ইনস্টিটিউশন, জুডিশিয়ারি, পুলিশ, সিভিল সার্ভিস, এগুলোতে দলীয়করণ এবং দুর্নীতি, এগুলো মিলিয়ে এই ইনস্টিটিউশনগুলো প্রায় সবই ভেঙে পড়েছে। সুতরাং 8ই অগাস্ট যখন এই সরকার দায়িত্ব নেয়, তারা কিন্তু একটা ভঙ্গুর প্রাতিষ্ঠানিক যে পরিবেশ, সেই পরিবেশে দায়িত্ব নিয়েছে। এবং এই ভঙ্গুর প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা, ইনস্টিটিউশনাল ফ্রেজিলিটি, এইটার কিন্তু বড় ইম্প্যাক্ট অর্থনীতিতে আছে। কারণ এই প্রাতিষ্ঠানিক যে কম্প্রোমাইজ বা ধ্বংসযোগ্য হয়েছে, এটার মধ্যে বাংলাদেশ ব্যাংক আছে, এটার মধ্যে অর্থ মন্ত্রণালয় কিভাবে পাবলিক ফাইন্যান্স তারা সিদ্ধান্ত এবং স্ট্র্যাটেজি নেয় সেটা আছে, এখানে এনবিআর আছে, এখানে বাণিজ্য বা শিল্প, বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, এই সংক্রান্ত যে নীতি নির্ধারণী কাঠামো, নীতি নির্ধারণী প্রক্রিয়া, এগুলোও কিন্তু যুক্ত। এগুলোর মধ্যেও কোথাও কোথাও ধ্বংসযোগ্য এসেছে, কোথাও কোথাও এগুলোকে একেবারেই দুর্বল করে দেওয়া হয়েছে, এবং কোথাও কোথাও এগুলোর কার্যকরিতা একেবারেই হারিয়ে গেছিল। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে এই অর্থনীতির দায়িত্ব এই সরকার নিয়েছে, এটা আমাদেরকে রেকগনাইজ করতে হবে। দ্বিতীয়ত আরেকটা আমি বলবো প্রেক্ষিত, স্পেশাল প্রেক্ষিত, যে 2022 সাল থেকে বাংলাদেশের আমি বলবো ইন এ সেন্স প্রথমবারের মতো সবচাইতে বড় একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ চলছে। আমাদের টাকার মান মে মাসের পরে একটু স্থিতিশীল আছে, কিন্তু তার আগের 2 বছরে প্রায় 39% থেকে 40% এটার পতন হয়েছে। এবং সেটার তো একটা ইম্প্যাক্ট আমাদের আছে, কারণ আমরা নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। সেখানে আমাদের একদিকে রিজার্ভ কম, আরেকদিকে আমার টাকা এখন 40%-এর মতো কম তার ভ্যালু। সো এই এই পরিস্থিতি থেকে তো আমরা গত 3 মাসে বের হওয়া সম্ভব ছিল না। এবং এই গত 4 মাসে আমাদের যে অর্থনীতির বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে, অর্থনীতির যে চাকা চলছে, এটা ওই যে মানে গত আওয়ামী লীগ সরকারের সময় যে ম্যাক্রো চ্যালেঞ্জ, যেটার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট এবং টাকার মান দুইটাতেই ব্যাপক পতন হয়েছে, সেই সেইটাকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে। গত আওয়ামী লীগ সরকার এবং তার যে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব 5ই অগাস্টের আগে, তারা এই ম্যাক্রো ক্রাইসিসটাকে ম্যানেজ করতে অবহেলার এবং কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃত মানে খারাপ সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। অবহেলা ছিল ইন্টারেস্ট রেটে। আপনারা জানেন যে 9-6 ক্যাপ ছিল। এই ক্যাপটা খুব অল্প করে গত বছর 2023-এর কোনো এক সময়, মানে মনে হয় জুলাইতে, পার্শিয়াল বাট খুব স্মল পার্শিয়াল এটাকে রিল্যাক্স করা হয়েছিল। কিন্তু এটাকে পুরোপুরি উইথড্র হয়েছে এই বছর মার্চের পরে। কিন্তু ততদিনে আমাদের 2টা বছর আমাদের নষ্ট হয়ে গেছে। এই ব্যালেন্স অফ পেমেন্টে যে সমস্যাটা হয়েছে, এটা আসলে এতদিন লাস্ট করা উচিত ছিল না। কারণ এটা কিন্তু পৃথিবী জুড়েই এরকম মাঝে মাঝে কোনো কোনো দেশের হয়। এখানে কি করতে হয় এটা সবাই জানে। তো ওরা, আগের সরকার প্রথম যে ভুলটা করেছিল, তারা এই যে 39-40% টাকার মান পড়েছে, 2.5 বছর ধরে দফায় দফায় 22-23 বারে বোধ হয়
এই এই ডিভ্যালুয়েশনটা আছে, প্রতিবার একটু একটু করে। শুধুমাত্র মে মাসে এই বছর সর্বশেষ যে ডিভ্যালুয়েশনটা করতে বাধ্য হয়েছিল সেটা 7% একবারে, বাংলাদেশের ইতিহাসে একবারে, মানে হাইয়েস্ট ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা যদি, প্রয়োজনীয় ডেপ্রিসিয়েশনটা যদি 22 মে জুন থেকে নিয়ে ওরা 3-4 দফায় নেসেসারি ডেপ্রিসিয়েশন করে ফেলতো, তাহলে টাকার মানটা এত লম্বা সময় ধরে আনস্টেবল হতো না, এবং আমি মনে করি 40% ডেপ্রিসিয়েশনও প্রয়োজন হতো, হয়তো 10-15 ম্যাক্সিমাম 20% ডেপ্রিসিয়েশনের মধ্যে এটাকে স্টেবিলাইজ করে ফেলা যেত। সুতরাং এই জায়গায় তাদের নীতি ব্যর্থতা ছিল। আরেকটা আমি বলবো যে এটা হয়তো অসৎ উদ্দেশ্যে, সঠিক নীতিতে না গিয়ে মানে খুবই একটা মানে ক্ষতিকর নীতিতে গেছিল ফরেন এক্সচেঞ্জ সাপ্লাই ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেটা হলো, আপনি দেখেছেন আপনারা যে এই যে 35 বিলিয়ন কোভিডের আগে, কোভিডের পরে গিয়ে 48 বিলিয়ন, এটা কিভাবে নামলো 19-এ? ডলার মান যখন পড়ছে, একদিকে ডলারের প্রাইস অ্যাডজাস্টমেন্টে ফ্র্যাগমেন্টেড সিদ্ধান্ত, ডিলেড সিদ্ধান্ত নিয়েছে, আবার অন্যদিকে মানটা ধরে রাখার জন্য সাপ্লাই বাড়াতে হয়, মানে সেলস বাড়াতে হয়। তো সেলস এর মাধ্যমে সাপ্লাই বাড়াতে গিয়ে যেখানে ইন্টারব্যাংক মার্কেটকে এনকারেজ করা উচিত ছিল, সেখানে সেন্ট্রাল ব্যাংক ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি ডলার সেল করেছে। মেইনলি দেখা যাচ্ছে, এখন এসে দেখা যাচ্ছে 5 আগস্টের পরে একটা ভালো জিনিস, যে আমরা অনেক তথ্যের ট্রান্সপারেন্সি বা সত্য উন্মোচিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই ডলার সেলটা মূলত গেছে এই এস আলম এবং অন্যান্য অলিগার্কদের কন্ট্রোলে যে ব্যাংকগুলো ছিল তাদের কাছে। তাদেরকে তাদের ইম্পোর্ট ফাইন্যান্সিং, তাদের যে ডলার রিকোয়ারমেন্ট, সেইটা এই ডলার বিক্রি করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে দেশে। এর মাধ্যমে একদিকে আমরা ইন্টারব্যাংক বা মার্কেট বেসড ট্রানজাকশন সেটাকে ডিসকারেজ বা সেটার উপর এমফেসিস না দিয়ে মার্কেট বেসড সাপ্লাই বাড়াতে পারলাম না, আর অন্যদিকে রিজার্ভ থেকে বিক্রি করে রিজার্ভের দ্রুত পতন। এবং আরো একটা ক্ষতিকর আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এটা রিসিপিয়েন্টরা ছিল মূলত এস আলমের এবং এই অলিগার্ক ব্যাংকগুলোকে, তারা এখানে কিন্তু তাদের, আমরা ধরেই নিতে পারি যে এই অলিগার্কদের একটা ব্যাপক পরিমাণ টাকা পাচার হয়েছে তাদের ব্যাংকের মাধ্যমে। যে এলসি টেলসি গুলো খোলা হয়েছে সেটা ট্রেড বেস মানি লন্ডারিং, সেটার আড়ালে। তার মানে আমার রিজার্ভের টাকা দিয়ে সেই ব্যাংকগুলোকে, এই মানে অ্যাবিউজড ব্যাংকগুলোকে, যে ব্যাংকগুলোকে তাদের অলিগার্ক কন্ট্রোলিং শেয়ার হোল্ডার মালিকরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে সেগুলোকে অ্যাবিউজ করছিল, তাদেরকে আরো ডলার দিয়ে, তাদেরকে আরো বেশি এলসি খোলার বা ইম্পোর্ট করার সুযোগ দিয়ে আমরা আসলে প্রকারান্তে তাদেরকে আরো বেশি টাকা পাচারের সুযোগ করে দিয়েছি। এই 5 আগস্ট পর্যন্ত কিন্তু এটাই চলেছে। এখন ভালো কি হয়েছে দেখেন, ভালো হয়েছে 5 আগস্টের পরে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি বলবো যেটা সবচাইতে ভালো কাজ করেছে এই আর্থিক খাত ব্যালেন্স অফ পেমেন্ট, এটা নিয়ে প্রথমত বাংলাদেশ ব্যাংককে তাদের হারানো স্বাধীনতা ফেরত দিয়েছে, ইন্ডিপেন্ডেন্স, এবং তার সাথে সাথে খুব যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান করেছে। সুতরাং এই হারানো স্বাধীনতা ফেরত পেয়ে এবং একজন যোগ্য ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের প্রধান হওয়ার পরে আমরা দেখেছি এই রিজার্ভ বিক্রি কিন্তু বন্ধ হয়ে গেছে, আননেসেসারি রিজার্ভ থেকে ডলার বিক্রি, ইন্টারব্যাংক ট্রানজাকশনকে অনেক বেশি এনকারেজ করা হচ্ছে। 5 আগস্টের আগে পূর্ববর্তী সরকার এবং পূর্ববর্তী বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট তারা এগেন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, তারা টাকা ছাপাচ্ছিল ইচ্ছে মতো। আমরা খবর পেয়েছি যেটা গত ফিসকালে প্রায় 60,000 কোটি টাকা ছাপিয়েছে। এই ইনফ্লেশনের, হাই ইনফ্লেশনের সময় টাকা ছাপানোর চেয়ে খারাপ আর কিছু দ্বিতীয় কিছু হতে পারে না। শুনুন, জেনে শুনে টাকা ছাপিয়েছে, কারণ অন্যদিকে এমন লুটপাট করেছে বিভিন্ন ব্যাংকে, টাকা ছাপিয়ে তাদেরকে সাপোর্ট, লিকুইডিটি সাপোর্ট দেওয়া ছাড়া তারা বাধ্য হয়েছে ওই সময়। এই বর্তমান গত 4 মাসে একটা ভালো জিনিস হয়েছে যে লার্জলি এই কয়েকদিন আগ পর্যন্ত টাকা ছাপানোটা ওনারা বন্ধ করে রেখেছে। আমরা দেখলাম গত 3-4 দিন আগে যে একটা খবর, 22,000 কোটি টাকা আবার ওনারা ছাপিয়েছে। আমার একটা বা দুইটা ব্যাংক বন্ধ হয়ে যায়, এবং সেটার কারণে যদি ব্যাংক রান সৃষ্টি হয়, মানে অন্যান্য ব্যাংকগুলো সবাই গিয়ে টাকা পয়সা উঠিয়ে নিল, যাতে কিছু ভালো ব্যাংকও বিপদে পড়ে গেল, এই ব্যাংক রান আমরা কেউই চাই না করে। সুতরাং সমপরিমাণ টাকা মার্কেট থেকে, মানি সাপ্লাই থেকে উঠিয়ে নিতে হবে, না হলে এই 22,000 কোটির কারণে কিন্তু ওই যে ইনফ্লেশনের বিরুদ্ধে যুদ্ধটা কঠিন হয়ে যাবে। সুতরাং এই টাকা দেওয়াটা শুড বি পার্ট অফ এন মানে একটা পরিকল্পনা। যে পরিকল্পনাটা কি, এই 8টা বা 10টা ব্যাংকে
তারা নিজের পায়ে দাঁড়াতে গেলে, তাদেরকে সবল অবস্থায় আনতে গেলে, মিনিমাম যে স্ট্রেংথটা ফেরত দিতে গেলে একটা কাইন্ড অফ রিকাভারি প্ল্যান করতে হবে। না, ফিসকাল ডিসিপ্লিন তো একেবারে ধ্বংস হয়ে গেছে গত আওয়ামী লীগের সময়, একেবারে ধ্বংস হয়ে গেছে। আমি কেন বলছি দেখেন, ফিসকাল আমরা একদিকে আমরা শুধু বলি যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কম, এটা তো কমই, কোনো সন্দেহ নেই, ইটস আ টিপ অফ দ্য আইসবার্গ। আপনি আমার ওভারঅল যে ফিসকাল ডিসিপ্লিন, শৃঙ্খলা, সেটাকে ভেঙে দিয়েছে। সেটা কিভাবে? আমরা দেখেন, আমরা মানে একটা উন্নয়নশীল দেশ, আমরা এখনো লোয়ার, ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, ইউএন এর হিসেবে এলডিসি কান্ট্রি, আমরা গ্রাজুয়েট করার কোয়ালিফিকেশন পেয়েছি, সেটা 2026-এ বা যদি ডিলে করার ডিসিশন হয় তারপরে যাব। তো আমাদেরকে সবসময় কিন্তু আমরা কতটুকু খরচ করব, বিশেষ করে সরকারের ব্যয় আর উন্নয়ন প্রকল্পের ব্যয়, এটা কিন্তু আমি আসলে আমার ফিসকাল এবিলিটি কি, এবিলিটি বলতে আমার ট্যাক্স মানে আমার রেভিনিউ, আবার আরেকটা হলো আমার বরোইং, লোকাল বরোইং এবং ফরেন বরোইং, এবং সেই বরোইং কতটুকু আমি সার্ভিস করতে পারবো, এই সব কিছুকে মাথায় রেখেই কিন্তু আমার ফিসকাল প্ল্যানিং হতো। এই ডিসিপ্লিনটা আমরা 1972 থেকে আমি বলবো মেবি 15-16 সাল পর্যন্ত হয়তো ধরে রাখতে পেরেছি, কিন্তু আমরা দেখেছি 15-16 পর থেকে এই যে এই বেসিক ডিসিপ্লিনটা, এই বেসিক মানে আমি এটাকে ঠিক মিতব্যয়িতা বলবো না, কিন্তু রেশনাল প্ল্যানিং, এটাকে সম্পূর্ণভাবে ইগনোর করা হয়েছে। যত্রতত্র ইনডিসক্রিমিনেটলি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যয়বহুল কম ব্যয়ের সব ধরনের প্রকল্প নেওয়া হয়েছে কন্টিনিউয়াস বেসিসে, যার ফলে আমাদের, এবং এটা নিতে গিয়ে যেহেতু আমাদের রেভিনিউ একেবারেই কম, আবার আমাদের ইম্পোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন ফর ডেভেলপমেন্ট প্রজেক্টস, ইম্পোর্ট কম্পোনেন্টস থাকে প্রচুর, আমরা ব্যাপক পরিমাণ ফরেন লোনে চলে গেলাম। সেই কারণে আমরা দেখলাম যে 5 থেকে 7 বছরের মধ্যে ফরেন লোন অর্ধেক থেকে 48 না 49 বিলিয়ন থেকে গত এই বছরের শুরুতেই $100 বিলিয়ন পার হয়ে গেল এপ্রিল মাস বা মে মাসে বোধহয়। তার সাথে সাথে সুতরাং আমাদের এর সাথে সাথে যেটা দেখলাম, আমাদের ব্যাংক বরোইং, এক্সেসিভলি ব্যাংক বরোইং এ আমরা আমাদের যে ইনক্রিজ, সেই ব্যাংক বরোইং, এবং এর এক ফলাফলটা কি, একদিকে আমি আমার ইন্টারেস্ট পেমেন্ট বেড়ে গেছে সাংঘাতিকভাবে, আমার ফরেন ডেট অব্লিগেশন কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, 2-4 বছর আগেও বোধহয় 1.5-2 বিলিয়নের, 2 এর নিচে ছিল, এই বছর আমরা প্রায় 3.5 থেকে 4 বিলিয়ন দিতে হবে, আগামী বছর থেকে আমাদের 5 বিলিয়নের উপরে চলে যেতে হবে। সুতরাং এই যে ডেট সার্ভিসিং প্রেশার করছে আমাদের ডলার টার্মসে, এই যে ব্যাংকিং ব্যবস্থা থেকে এক্সেসিভ লোন নিচ্ছে সরকার, যেটার থেকে আবার বঞ্চিত হচ্ছে প্রাইভেট সেক্টর। এখন হয়তো ইনফ্লেশনের সময় একটু কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে, সেটা গত 1 থেকে 1.5 বছর, তার আগে তো প্রায় আমরা ছিলাম না, তখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমাদের একটা খুবই এক্সপেক্টেড আউটকাম হওয়া উচিত ছিল। তার মানে নিশ্চিতভাবে প্রাইভেট সেক্টরও বঞ্চিত হয়েছে তার ন্যাচারাল বা যেটা সম্ভব ছিল প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, সেটা থেকে। আর এর সাথে সাথে যেটা হয়েছে, আমার এই পুরো ফিসকাল যে স্টেবিলিটি এবং ডিসিপ্লিন, যেটা আমরা প্রায় 4.5 দশক ধরে মেনটেন করেছি, এটা পুরোপুরি ডিসপ্লেসড হয়ে গেছে। এবং এই একটু বলি, এইটার সাথে কিন্তু আবার যুক্ত হয়েছে যে এই দুর্নীতির যে, করাপশনের যে একটা মানে রাহু সবকিছুকে গ্রাস করেছে, এটা কিন্তু ওতপ্রোতভাবে এই ফিসকাল ডিসিপ্লিন নষ্ট করার সাথে ছিল। কারণ ফিসকাল ডিসিপ্লিন নষ্ট করা হয়েছে যত্রতত্র অপ্রয়োজনীয় ব্যয়ের চেয়ে মাত্রাতিরিক্ত ব্যয়, এই ধরনের প্রকল্প নিয়ে সেগুলোর থেকে ব্যাপক পরিমাণ টাকা তছরুপ করার জন্য, ব্যাপক পরিমাণ ফান্ড তছরুপ করার জন্য। সো এটার মাধ্যমে ফিসকাল ডিসিপ্লিন নষ্ট হয়েছে, ট্রান্সপারেন্সি এবং সুশাসন সেটা নষ্ট হয়ে আমলা, বিভিন্ন ধরনের আমলা, রাজনীতিবিদ, তারা একেবারে করাপশন বিষয়টাকে একটা ছেলে খেলা এবং দিনে দুপুরে ডাকাতির মতো বিষয় করে ফেলেছে। এবং এই একইভাবে কিছু সেন্সিটিভ সেক্টর আছে, যেমন এনার্জি এবং পাওয়ার, সেইখানে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে, স্টেবিলিটিটাকে বা সাস্টেইনড এনার্জি সাপ্লাই বা সেটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে যদি সরকার 5 থেকে 7 বিলিয়ন ডলার বাজেট সাপোর্ট লোনের মাধ্যমে, যেগুলো কনসেশনাল লোন, দ্রুততম সময়ের মধ্যে 6 মাসের মধ্যে 5 থেকে 7 বিলিয়ন ডলার, কিন্তু এটা যদি 2-3 বছরে আসে, তাহলে কিন্তু আবার এটার এফেক্টটা আমরা পাবো না, এটার বেনিফিটটা
এটা ডিফিউজড হয়ে যায়। হ্যাঁ, আমি মনে করি আগামী 6 মাসের মধ্যে $5-7 বিলিয়ন যদি আমরা আমাদের ফরেন রিজার্ভে বাজেট সাপোর্টের মাধ্যমে নিতে পারি, তাহলে ইম্পোর্টটা আমরা আরো অনেক সহজ করে দিতে পারবো। ইম্পোর্ট যদি সহজ হয়ে যায়, আপনি দেখবেন তার 6-7 মাসের মধ্যেই ইম্পোর্টের কারণে, ইম্পোর্ট রেস্ট্রিকশনের কারণে ইনফ্লেশনের উপর যে মানে এফেক্টটা পড়ছে সেটা অনেকাংশেই কমে যাবে। তখন কিন্তু আমি দেখবেন ইনফ্লেশন এই 12.8-এ আছে গত 1 মাস আগেও, সেটা নামা শুরু করছে। সুতরাং এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদেরকে নিতে হবে যে আমি কিভাবে ডলার রিজার্ভ বুস্ট করব দ্রুততম সময়, স্বল্প সময়ের মধ্যে, কমপক্ষে $5 বিলিয়ন, মেবি আপ টু $7 বিলিয়ন। এবং সেই জায়গায় কিছু অগ্রগতি আমি দেখেছি। এটাও আমাদের গত 4 মাসের আমি মনে করি অর্থনীতির জন্য একটা ভালো খবর। প্রফেসর ইউনূস যেহেতু বিশ্বব্যাপী তার একটা শক্ত জোরালো নেটওয়ার্ক আছে বিভিন্ন নেতৃস্থানীয় পর্যায়ে, বিভিন্ন দেশের এবং প্রতিষ্ঠানের, আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, IMF, ইভেন বিভিন্ন দেশের সরকারের কাছে সহায়তা চাওয়া হয়েছে এবং তারা পজিটিভলি কনসিডার করছে। আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি থেকে আমি যেটা খবর পেয়েছি যে তাদের থেকে এই আগামী 6 মাসের মধ্যে এক্সট্রা যা আগে থেকে ঠিক করা ছিল তার তুলনায় আরো $2 বিলিয়ন আপ টু এক্সট্রা আসবে, হুইচ ইজ ভেরি গুড। IMF এর কাছে $3 বিলিয়ন এক্সট্রা চেয়েছে, সেটা IMF এখনো কনসিডার করেনি। যদি করে ওয়েল এন্ড গুড, কিন্তু টাকাটা কিন্তু যদি খুব আস্তে আস্তে অনেক লম্বা সময় ধরে আসে তাহলে কিন্তু আবার আমরা এই বেনিফিটটা পাবো। আর এর বাইরে আমার মনে হয় এখন সময় এসছে জাপান বা সৌদি আরব, এরা যেহেতু, চায়নাও দিতে পারে, কিন্তু বর্তমান জিওপলিটিক্যাল অবস্থায় চায়না থেকে এত বড় লোন নেওয়া, যেহেতু আমাদের বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা খুব জোরালো এবং তাদের একটা বেশ ভালো এনগেজমেন্ট আছে, হয়তো চায়না থেকে লোন নেওয়াটা জিওপলিটিক্যালি ফিজিবল না এই সরকারের জন্য। তাইলে রইল কি, এত বড় লোন দিতে পারে জাপান, সৌদি আরেবিয়া, এই সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক। আমার মনে হয় যে এই আর কয়েক বিলিয়ন ডলার যদি নেগোশিয়েট করে আমরা নিয়ে আসতে পারি আগামী 6টা মাসে, তাহলে ইম্পোর্ট কম্প্রেশনটা পুরোপুরি না হলেও লার্জলি বহুলাংশে আমরা এটাকে একেবারে নর্মাল করে দিতে পারবো। সাপ্লাইটা নর্মাল হলে, যেদিন থেকে নর্মাল হবে তারপরে ধরেন 3-4-5 মাসের মধ্যে সাপ্লাই এলসি খুলে শিপমেন্ট হয়ে চলে আসবে, আপনি দেখবেন যে উইদিন 6 মান্থস অফ দ্যাট ইনফ্লেশন আস্তে আস্তে ঠিক মানে নিচের দিকে চলে যাচ্ছে। এই ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে আমাদের সম্পর্কটা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো, লেটস বি অনেস্ট, এটা সব জায়গাতেই আমরা জানি। এটার দুটা কারণ। একটা হলো যে ধরেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারকে এটা ধরে নেওয়া হয় যে ভারত থেকে এটা তাকে ব্লাইন্ড সাপোর্ট দেওয়া হয়েছে, এবং সেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকার যখন জনবিরোধী বা দুর্নীতিগ্রস্ত পজিশন নিয়েছিল, সেই তখন আওয়ামী লীগ সরকারের যারাই এলাই বা তাদের আওয়ামী লীগ সরকারের প্রতি সাপোর্ট ছিল, তাদের প্রতি অনেকেরই আমাদের দেশের জনগণের একটা বড় অংশের একটা সেন্টিমেন্ট আছে। তো সেই জায়গাতেই আমরা আছি এখন। তো আর এর সাথে সাথে আরেকটা, শেখ হাসিনা সরকার, এই ধরেন ভারত আমাদের বড় প্রতিবেশী, 3 দিক দিয়ে তারা আমাদের, আমরা তো আর তাদেরকে মানে প্রতিবেশী তো আর পরিবর্তন করা যায় না, তাদের সাথেই আমাদের থাকতে হবে পাশে। সেই থাকতে গিয়ে তাদের সাথে প্রতিনিয়তই আমাদের আদান প্রদান, মানে ট্রেড হোক, বিভিন্ন চুক্তি, সেগুলো হবে। কিন্তু দেখা গেছে শেখ হাসিনার সরকার এমন অনেক কন্ট্রাক্ট চুক্তি সাইন করেছে বা অনেক ধরনের কনসেশন দিয়েছে যেখানে আসলে জাতীয় স্বার্থ, বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষিত হয়নি। তো এই জাতীয় স্বার্থগুলো কিভাবে ব্যাহত হয়েছে, কোথায় সংরক্ষিত হয়নি, সামনের দিনগুলায় সেইখানে জাতীয় স্বার্থ এনশিওর করা, সেই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা শক্ত এবং সঠিক স্ট্যান্ড নিয়েছে, যেটা দেশের বেশিরভাগ জনগণ সমর্থন করছে।